নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কটা ডেইলি লাইফস্টাইলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকে করছি। আজ একটু অন্যরকম ভাবে ব্লগটা শুরু করলাম, কারণ আজ সকালবেলা সমস্ত কাজকর্মগুলোই হয়ে গেছে। চলুন আজ একটু অন্য রুমটাতে আপনাদেরকে নিয়ে যাই। আজ এই রুমটা আমি এই ব্লগে খুব কমই দেখিয়েছি, আজ প্রথমবার ফার্স্ট টাইম আজকে এই রুমটা আমি দেখাচ্ছি। আমাদের রেলওয়ে কোয়ার্টারে যেহেতু দুটো বেডরুম, তো এই রুমটা আমার পুরো আগে আমার শ্বশুর মশাই থাকতেন, তিনি তো বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে এটাকে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, শুধু জানলা দুটো বাকি আছে। দেখতেই পাচ্ছেন হয়তো দূর থেকে যে কালো কালো আস্তরণগুলো, ওগুলো হচ্ছে সব কফ, থুতু, বমি এইগুলোর দাগ। তো সেগুলোকে এখনো পরিষ্কার করা হয়নি। হ্যাঁ বলো কোনটা? ওই বক্সগুলো, ওর মধ্যে সব জিনিসপত্র রয়েছে। তো ওকে আমি এই যে ঘুম থেকে তুলেছি, ও যাবে এখন টিউশনের উদ্দেশ্যে। আর আজকে এই যে সুর একটা তো বাইরে ছিল, সেই সুর একটাকেও ঘরে নিয়ে আসা হয়েছে, কারণ ওখানে আপনাদের দাদা ভাইয়ের যে পাইপটা থাকে সেই জন্য ভারী অসুবিধা হয়ে যাচ্ছিল। তো আলমারির পাশে ওটাকে এনে রেখেছি। আর ওই যে আলমারির উপরে জিনিসপত্রগুলোকে আজ গোছাবো। আর এখানে এই যে কার্পেটটা বেছানো হয়েছে। তো সকালবেলা উঠেছি কিন্তু ভোর 4টের সময়। ভোর 4টের সময় উঠে একেবারে ঘুম ধরছিল না। আর এই খাটটিকে কালকেই আপনাদের দাদাভাই রাত্রেবেলা সেট করে দিয়েছে। এটাকে পুরো খোলা হয়েছিল, খুলে এই যে যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত স্টিলগুলোকে আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তো এই জন্য এই রুমটাকে আপনাদের কোনোদিন দেখানো হয়নি সেইভাবে। তো যাই হোক, রুমগুলো তো একেবারে বাজে রুম, কিন্তু ভগবানের কৃপায় এইটুকুতে আছি, এটাই আমার কপালের হচ্ছে অসীম কৃপা বলতে পারেন। যাই হোক, চলুন আজকের ব্লগটি তবে আপনাদের সাথে নিয়ে এখান থেকেই শুরু করি। বাবা ব্রাশটা কর তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও এসে বলছে এই কার্পেটটা দেখে আর এই রুমটাকে ডেকোরেশনটা দেখে ওর এত ভালো লেগেছে। আসলে জিনিসপত্র তো বোঝাই করা, ঘরটার মধ্যে কোথাও ফাঁকা নেই। এখানে যে একটুখানি জায়গা পেয়েছে, ওর সাইকেলটা ঢুকিয়ে দিয়েছি। এই খাটের এই পাশে একটুখানি জায়গা পেয়েছি, এটাতে ঢুকিয়েছি চেয়ার। ওখানে রেখেছি স্ট্যান্ড ফ্যান, তার ওই পাশে আছে গ্যাস সিলিন্ডার। আর এটা কিছুদিন পরে যখন রুমের কাজ বাজ শেষ হয়ে যাবে, তো ওইখানে সব কটা বক্সে জিনিসপত্র ভরা রয়েছে। আচ্ছা পরে ওই উপরেরটা দেবো, দাঁড়া। আর ভাবছি এটার ডেকোরেশনটাও চেঞ্জ হবে। এই আলমারিটা যাবে এই পাশটাতে, এই যে এই ফাঁকা জায়গাটাতে যেখানে আমার চেয়ারগুলো রয়েছে। আর এই খাটটাকে ঘুরিয়ে অন্যরকম ভাবে পাতা হবে। তখন আবার এই ঘরটাতে ঠাকুর ঘরটা এনে রাখবো ভাবছি। যাই হোক, সেটা আপনারা সাথে থাকবেন, দেখতেই পাবেন। তো চলুন আজকে ব্লগটি তবে শুরু করি। ওকে এখন নিয়ে যাব তো টিউশনের উদ্দেশ্যে, কিন্তু এখনও ব্রাশ করেনি ছেলেটা। তো ওকে আমি সবার আগে সোয়েটারটা পরিয়ে দিই। বাইরে না বেশ ঠান্ডা পড়েছে আজকে দেখছি। আর এই ঠান্ডার মধ্যে একেবারে ঠান্ডা লাগানো যাবে না, কারণ সর্দি কাশির যে ওয়েদারটা চলছে, প্রত্যেকটা ঘরে ঘরে দেখি এখন সর্দি কাশি। সেই জন্যই ভাবলাম না, আগে আগে ওকে সোয়েটারটা পরিয়ে তবেই ওকে আমি বাইরে নিয়ে যাব, তার আগে একদমই ওকে বাইরে নেব না। আর তার থেকে বড় বিষয় কি জানেন তো, যে একটা রোগ কিন্তু বাঁধতে সময় লাগে না, কিন্তু ছাড়াতে যে তাকে কত কষ্ট। আর সব থেকে বড় কথা, ও তো ভুগবেই, সঙ্গে আমাকেও ভুগতে হবে। সেই জন্য সবসময় সতর্ক থাকি যে ওকে আমি কিভাবে সুস্থ রাখার চেষ্টা করব, এবং সবসময় আমি কিন্তু ওকে সোয়েটার টুপি সবসময় পরিয়েই রাখি। আর ঘর থেকে তো খুব একটা আমাদের যেহেতু বেরানো হয় না, এই টিউশন ছেড়ে দিয়ে আসবো, তারপরে বাড়িতে এসে আবার ঘরের মধ্যে রোদের মধ্যে যেটুকু যা খেলাধুলা করা। ওকে সকালবেলা আমি খাইয়ে দেবো দুধ আর কর্নফ্লেক্স। প্রত্যেক দিন সকালবেলা কিন্তু টিফিনে এটাই আমি ওকে দিই। মাঝে সাঝে হয়তো একটু বিস্কুট দিই, কিংবা ঘরে যেদিন অন্যরকম কোনো খাবার ওর বাবা এনে রাখে, সেদিন ওটা আমি সকালবেলা খাইয়ে ওকে টিউশন পাঠিয়ে দিই। আর টিউশন থেকে বাড়িতে আসার পরে তো অন্য অন্য খাবার দাবার আছেই। কোনো দিন ভাত থাকে, কোনো দিন রুটি থাকে, বা কোনো দিন দুধ খাইয়ে দিই। যাই হোক, যেটা যখন পাই তখন কিন্তু আমি ওকে সেটাই খাওয়াই। আর সত্যি কথা বলতে কি, বাচ্চাদের কিন্তু টাইম টু টাইম খাওয়ানোর অভ্যাসটা থাকলে পরে ওদের শরীরটাও ভালো থাকে। আর আমি এই যে সকাল 7টার দিকে ওকে খাইয়ে দেবো, আবার টিউশন থেকে ফিরে আসবে 9টা সাড়ে 9টার দিকে। আবার আমি আধা ঘন্টা পরে 9টার দিকে, যেহেতু বাড়িতে আসার পরে ও যেহেতু প্রত্যেক দিন দোকান থেকে 5-10 টাকার খাবার কিনে নিয়ে আসে, তো উল্টো পাল্টা খাবার তো আনা হয়, খুব একটা যে ভালো খাবার আনে তা তো নয়।
তো যাই হোক, এরই মধ্যে আমি এই যে পাশে কালু আবার এসে দাঁড়িয়েছিল, ওকে 4টে বিস্কুট দিয়ে দেবো। ও প্রত্যেক দিন জানেন তো সকালবেলা ঘুম থেকে উঠলেই ওকে আমি দেখতে পাই। আরও দুজন আসছে কিন্তু আজ তারা আর আসেনি, শুধু কালুকেই দেখতে পেলাম, তাই কালুকে 2টো বিস্কুট দিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আদিত্যকে আমি খাইয়ে দিয়ে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি। আর এই যে এখন সোজা চলে এসেছি আমি কিচেন রুমে। কিচেন রুমের কাজটা না বড় ঝামেলার কাজ মনে হয়, কেন বলুন তো? দৈনন্দিন লাইফস্টাইলে যদি একটু পরিবর্তন না হয় তাহলে কিন্তু একটুও ভালো লাগে না। একঘেয়েমি জীবনযাপন করতে কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগে। আর একঘেয়েমি জীবনযাপন শুধুমাত্র গৃহবধূরাই কিন্তু করতে পারে। আর এই শীতের দিনে ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে যাই। আজ এমনিতেই সারা রাত ঘুম হয়নি, ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছি। তার মধ্যে সকালবেলা উঠে ঝটপট করে কাজে লেগে পড়া। আর এই সমস্ত একমাত্র সম্ভব কিন্তু একটা সংসারিক মেয়ে এবং সংসারিক গৃহবধূর দ্বারাই। আর এই যে তোমরা মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটাকে কাল আমরা করেছিলাম ভাপা, কিন্তু সত্যি কথা বলতে কাল রাত্রেবেলা আপনাদের দাদাভাইয়ের সঙ্গে আমার বেঁধে গেছিলো ঝগড়া, তো এই মাছ ভাপাটা কিন্তু আমরা দুজনের আর কেউ খেয়েছিলাম না। যাই হোক, সেইভাবে মাছ ভাপাটা রয়েছিল, ভাপাতে তো আর হলুদ দেওয়া হয়েছিল না, সেই জন্য এটাকে ভাবলাম যে এখন একটু ভালো করে হলুদ দিয়ে কষা কষা করে নেব। আর এই মাছটি হচ্ছে লোটে মাছ ভাপা। আমি এই রেসিপিটি কিন্তু অলরেডি শর্ট ভিডিওতে আমি ছেড়ে দিয়েছি, যারা আপনারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। অত্যন্ত ভালো একটা রেসিপি। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সঙ্গে এই খাবারটি ভীষণ ভীষণ ভালো যাবে। তা আমরা কালকে রাত্রেবেলায় সন্ধ্যাবেলা দুজনে বানিয়েছিলাম। বানানোর পরে কিন্তু ও মানে আপনাদের দাদাভাই বানিয়েছিল, ও বানানোর পরে কিন্তু আমরা দুজনে বসে খেয়েছিলাম। আমি যে মানুষ লোটে মাছ খুব একটা ভালো খেতে চাই না, সেই মানুষ সত্যি কথা বলতে অত্যন্ত ভালো খেয়েছিলাম। তো পরে কিন্তু কিছুটা বানানো হয়েছিল আর কিছুটা বানানো হয়েছিল না, পরেরটা আমাকে বলেছিল বানানোর, আমি কিন্তু পরেরটা বানিয়েও ছিলাম। কিন্তু ওই যে ঝগড়া বেঁধে গেল ছোট্ট একটা বিষয় নিয়ে, সেটা আর আমাদের খাওয়া হয়েছিল না। তাই জন্য এখন মাছটাকে একটু কষা কষা করে নামিয়ে নেব। আর এর মধ্যে ছিল কিন্তু লাউ পাতা দিয়ে আমি ভাপটা করেছিলাম। তো সেই লাউ পাতাটাকেও আর ফেলিনি, কারণ পাতাতেও কিন্তু অনেক মশলা লেগে রয়েছে। পাতা খাওয়া তো আর কোনো একটা অপকারী না, এটা উপকারী হবে শরীরের, সেই জন্য ওই পাতাটাকেও কিন্তু আমি রেখে দেবো। কড়াইতে একেবারে চেটে পুটে ভালো করে নামিয়ে নেব। তার কারণ হচ্ছে মাছটা এতটাই ভালো লেগেছে আমাদের কাছে, আমি একটুও ফেলতে চাইনি। যাই হোক, চলুন আমি এই যে এখন কিন্তু আমার যে রান্নাঘরের কাপড়গুলো ব্যবহার হয়, যেমন কিনা আমার যে নুড়ি হিসাবে যেটা ব্যবহার হয়, তারপর আমার গ্যাস ওভেনটা যেমন শুকনো অবস্থাতে যেটা মোছা হয় সেই কাপড়টা, তারপর কড়াই ধরাতে যেটা ব্যবহার হয় সেটা, সমস্তটা আমি এখন একটু সার্ফের জলে ভালো করে ধুয়ে মেলে দেব। আর আজকে একটু লং ভিডিও হয়ে যাচ্ছে, তার কারণ আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া তো আর আমরা এগোতে পারবো না। একটু আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের আমার একান্তভাবে প্রয়োজন। সত্যিটা বলতে সব কিছু তার ইউটিউবে এসে বলা সম্ভব নয়। আর আমার হাজব্যান্ড যেহেতু একটা কর্মসূত্র আছে, সুতরাং আমি এইখানে এই সমস্তটা খুলে বললেও সেটা একেবারেই ভালো দেখাবে না, সেই জন্য সবটা আমি খুলে বলতে চাই না। তবে আমি ইউটিউবে এসে কোনো একটা কাজের মাধ্যমে আপনাদের সকলের ভালোবাসা অর্জন করতে চাই, এটাই হচ্ছে আমার কামনা এবং আপনাদের কাছে চাওয়া। আপনারা সকলে একটু আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, আমি কিন্তু ঘরে কাপড়গুলো মেলে দিয়ে এসে সোজা চলে এসেছি বাইরে কাপড়টা মেলতে। একদম আমি লক্ষ্য করেছিলাম না যে আমার ক্যামেরার উপরে জল পড়েছে, যার জন্য ক্যামেরাটাতে এখন এরকম মনে হচ্ছে। কি সুন্দর দেখুন, এই যে গাছে শিউলি ফুল ফুটেছে। আসলে কি জানেন তো, আমার এই গাছটা একদমই ছোট, আর এবার বছরই প্রথম দেখছি শিউলি ফুলগুলো হয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ফুলগুলোকে গাছ থেকে তুলছি, এর থেকে আরও ভালো অনুভূতি কোনো কিছু হতে পারে না। আর এই প্রথম বছরেই কিন্তু আমার এই গাছগুলোতে ফুল আমি নিলাম, মানে প্রথম বছর বলতে শীতের সময় যে ফুলগুলো ফোটে, এই প্রথম বছরই হচ্ছে আমার গাছগুলোতে। এর আগেও আমার গাছ ছিল, কিন্তু এই জবা গাছ যে 4-5টা জবা গাছ লাগিয়েছি, মানে 3 রকমের জবা গাছ আমার এখানে আছে, আর 2 রকমের হলুদ ফুল, সেগুলোর নাম আমি জানি না। সেটাও কিন্তু এবার বছরই আমি প্রথম নিচ্ছি, প্রথম বছর বলতে শীতের বছরটাতে। আর গরমের সময় তো এগুলো হয়েছে, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো সকলেই জানেন। যাই হোক, চলুন শিউলি ফুলগুলো তুলে নিয়ে সোজা চলে গেছি জবা ফুলগুলো তুলতে। আর জবা ফুলের গাছগুলো না আপনাদের দাদাভাই বেঁধে দেওয়াতে আমার ভারী সুবিধা হয়েছে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জবা ফুল গাছগুলোকে তুলতে পারছি। আদিত্যকে টিউশন থেকে আমি নিয়ে চলে এসেছি, ফেরার পথে নিয়ে এসেছিলো পালস লজেন্স আর নিয়ে এসেছিলো গুড ডে বিস্কুট। তো ও আমাকে
গুড ডে বিস্কুটটা এত বড় চালাক, একদম দৌড়ে গিয়ে না ও ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছিল। আমি কিন্তু এরই মধ্যে স্নান করে নিয়েছি, আর আদিত্য দিকে বরফ নিয়ে খেলা করছিল, তো আমি ওকে বকা দিতে আবার বরফটা ফেলেও দিয়েছিল। যাই হোক, চলুন আমি একটু রেডিও হয়ে গেছি ঠাকুর পুজো দেওয়ার পরে। এখন যাব কিন্তু সোজা স্নান করতে। আর একটা গৃহবধূর না শুধু গুণ থাকলেই হয় না, কিছুটা সংখ্যক নিজেকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়েও রাখতে হয়, না হলে নিজের আত্মীয় পরিজনদের কাছেও কিন্তু অনেকটাই ছোট হতে হয়। আর সেই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা। সংসারের কাজ তো আমাদের জীবনে প্রত্যেকটা সময়ই থাকবে, আমরা যতদিন বেঁচে আছি আমাদের সংসার জীবন তো থাকবেই, কিন্তু সমস্ত কাজবাজের মধ্যে দিয়েও কিন্তু নিজেকে সুস্থ রাখা এবং নিজেকে ভালো করে রাখা কিন্তু নিজেদেরই দায়িত্ব। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে শত ব্যস্ততার মাঝেও নিজেকে কি করে ভালো রাখা যায়। আর দেখবেন সাজলে কিন্তু মন ভালো থাকে, সেই জন্য সবসময় চেষ্টা করবেন নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার। সংসারের সাথে সাথে নিজেদের সাজিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু একান্তভাবে নিজেদেরই। যাই হোক, চলুন আজ কিন্তু রান্না করব কুঁদরি। গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম কুঁদরির সঙ্গে আলু পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। আর কুঁদরি ভাজাটা সত্যি কথা বলতে আমি একদমই পছন্দ করতাম না, এখন আমার এতটাই প্রিয় হয়ে উঠেছে। সব থেকে বড় কথা জানেন কি, মানুষের না পরিস্থিতির সঙ্গে সঙ্গে সমস্তটা মানিয়ে নেওয়া। বিয়ের আগে এটা খাবো না ওটা খাবো না একটা নাচ ছিটকানি ভাব ছিল, কিন্তু যখন নিজের সংসার হয়ে গেছে তখন আমি এই পয়সার মূল্যটা বুঝতে পেরেছি। আর যখন বাবার সংসারে ছিলাম, বাবা তো আর এই জিনিসগুলো কোনোদিন বুঝতে দেয়নি। এই জন্য বড় মাছ ছাড়া খাবো না, ছোট মাছ খাবো না, কোথায় পছন্দসই মাছ না হলে ভাতের থালা ঠেলে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ছোটোবেলা খুব করেছি। কিন্তু এখন আমার কপালটা একদমই অন্যরকম পরিবর্তনশীল হয়ে গেছে। আর সত্যি কথা বলতে হাজব্যান্ডও পেয়েছি সেরকম, বর একদমই ছোট মাছ খেতে চায় না, সবসময় বড় মাছই খায়। সন্ধ্যাবেলা এই যে মুড়িটা ঢালতে বসেছিলাম, তার মধ্যে আদিত্য আবার এসে বলছে মা আমি ঢালবো। তো বাচ্চাদের কিন্তু কাজের আগ্রহটা একদমই থাকা ভীষণই ভালো, কিন্তু আমি ওকে ঢালতে দিতে চাইছিলাম না। তারপরে ভাবলাম যে না, ওই ঢালুক, ও বুঝতে পারুক যে কিভাবে কি করে কি না করে। এই জন্য আমি কিন্তু চেষ্টা করি আমার বাচ্চাকে আমি কাজের মধ্যে দিয়ে শেখানোর সব কিছু। আর আমি সন্ধ্যাবেলা প্রত্যেক দিন কিন্তু চুলটা বেঁধে স্কিন কেয়ার করে নিই প্রত্যেক দিন রাত্রেবেলা। আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করা হয় না, তাই আজ ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে ডেইলি স্কিন কেয়ার আমি দুবেলা কি করে করি। আমি কিন্তু সকালবেলা স্নান করে সানস্ক্রিনটা ইউজ করি, আর রাত্রেবেলা শুতে যাবার আগে মানে এই যে সন্ধ্যাবাতি করে তারপরে কিন্তু আমি এই যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব, ঠোঁটে লিপ বামটা লাগিয়ে নেব। আর একটু চুলটাকে তো অবশ্যই আমি দায়িত্ব সহকারে প্রত্যেক দিন বেনি করেই শুই। আর এমন একটা অভ্যাস হয়ে এসে দাঁড়িয়েছে, প্রত্যেক দিন বেনি না করলেও মনে হয় কি যে এই যে চুলগুলো খুলে যাচ্ছে, আমি কেমন যেন শুতে পারি না, একটা অস্বস্তি বোধ আমার কেমন যেন কাজ করে। সেই জন্য কিন্তু আমি সবসময় বেনি করে রাত্রেবেলা শুই, আর সারাদিন তো চুলটা যেমন তেমন করে বেঁধে রেখে দিই। আসলে কি হয় জানেন তো, আমার যেহেতু একটু হলেও লম্বা চুল, ছোটো চুল হলে ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু লম্বা চুল সবসময় ছেড়ে রাখাটা তো ঠিক ভালো লাগে না। সেই জন্য আমি বেঁধে রাখার চেষ্টা করি সবসময়। একটু লিপ বামটা লাগিয়ে নেব। জামা কাপড়গুলো যে দুপুরবেলা তুলে এনেছিলাম সেগুলো কিন্তু আমার একদম গোছানো হয়েছিল না, তাই এখন ভাবছি সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে নেব। এরপরে আবার আদিত্যকে পড়তে বসানোর ব্যাপার আছে, তাই ঝটপট করে ও একটু টিভি দেখছে, টিভি দেখুক, আমি ততক্ষণে আমার জামা কাপড়গুলোকে গুছিয়ে তো আলনাতে সুন্দর করে রেখে দেবো। একটু একটু করে কাজগুলোকে যদি গুছিয়ে রাখা যায় রাত্রেবেলা এরকম আগের দিন, তাহলে কিন্তু অনেকখানি কাজ আমাদের এগিয়ে থাকে, পরের দিন কিন্তু আর একদম কষ্ট হয় না। আর এই অভ্যাসের দ্বারাই কিন্তু গড়ে ওঠে সংসারে একটা লক্ষ্মীশ্রী ব্যাপার। আর আমি কিন্তু প্রত্যেক দিন এরকম করে রাত্রেবেলা অনেকখানি কাজ আমি এগিয়ে রেখে দিই। এই জামা কাপড়গুলো ইচ্ছা করলে আমি কিন্তু কালই সকালবেলা গোছাতে পারতাম, কিন্তু না, পরের দিনের কাজ পরের দিন হবে। আগের দিনের কাজ যেটা আমার সামনে পড়ে আছে আমি সবসময় চেষ্টা করি সেটা তখনই আমার করার। একদমই অবহেলা করে কাজগুলোকে আমি ফেলে রাখা পছন্দ করি না। চলুন সন্ধ্যাবেলা আজ একটু টিফিন করব সকলে মিলে। ছিল ঘরে চচ্চড়ি করা, সেই চচ্চড়িটির মধ্যে দিয়ে দিলাম মুড়ি আর কিছু চানাচুর দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে সন্ধ্যাবেলার টিফিন করে নেবো। আর হ্যাঁ, এটা আমার সন্ধ্যাবেলার টিফিন নয়, এটা আমার রাত্রেবেলার খাবারই বলতে পারেন। আজ আমার ছেলে ঘটিয়েছিল একটা বিশাল বড় দুর্ঘটনা। জানেন কিসের দুর্ঘটনা? নাকের মধ্যে ভরে দিয়েছিল তেলে। পড়তে বসিয়েছি, তখন দেখছি ভয়ে আমাকে আর বলতে সাহস পায়নি যে কখনো এই কাজটি করেছে। কিন্তু যাই হোক, আমি ওকে একদমই বকিনি, ভয়ও দিইনি, ও শান্তভাবেই কিন্তু বসেছিল, কারণ ওই সময় আমার প্রচুর রাগ হয়ে গেছিলো, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। রেখে আমি ওকে বুঝিয়ে নাকের মধ্যে থেকে সেই ক্লেগুলো কিন্তু গামছা দিয়ে
হ্যাঁচি দিয়ে দিয়ে বের করতে বলছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তারপরে কিন্তু আমি কি করলাম জানেন তো, ওই যে কান খোঁচানো যে তুলোগুলো থাকে না, ওটাকে কি বলে আমার ঠিক নামটা জানা নেই, যাই হোক সেগুলোকে আমি নিয়ে এসে ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে বের করলাম, কিন্তু তাতেও কোনো রকমে বের হচ্ছিল না। অবশেষে আপনাদের দাদাভাইকে ফোন করতে আপনাদের দাদাভাই বাড়িতে এসে শোন দিয়ে টেনে সেই ক্লেগুলোকে বের করেছে। আর তার থেকেও বড় কথা কি জানেন তো, এই ক্লেগুলো এত পরিমাণে গলে গেছে নাকের মধ্যে গিয়ে, সেই ক্লেগুলো দেখছি একবারে টান দিয়ে বের করা যাচ্ছে না। আর অবশেষে অনেক কষ্টের পরে কিন্তু সেগুলো বের করা হয়েছিল। এত বড় যে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে একেবারে ভাবিনি। এই জন্য বাচ্চাদেরকে ক্লে দিলে আপনারা সকলে অবশ্যই কিন্তু মানে দেখে দেবেন, আর অবশ্যই সতর্ক থাকবেন যে বাচ্চারা যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটায়। চলুন, আমি এই যে সন্ধ্যাবেলা রাত হয়ে গেছে, এখন কিন্তু 8টা বাজে। ছেলেকে পড়ানোর পরে সোজা চলে এসেছি আবার কিচেন রুমের কিছু টুকটাক কাজকর্ম করতে। জলের ড্রামটা একটু আগেই দাদাভাই দিয়ে গেল, সেটাকেই এখন একটু ভালো করে ঢেলে নিয়ে জলের বোতলগুলোকেও ভরে রাখবো। ওই যে আপনাদের বললাম না যে কাল সকালেই কিন্তু আমি করতে পারতাম, কিন্তু কাল আমি আর কিছু করিনি। এটা কাল করব না, মানে কাল যেহেতু রবিবার, কাল আপনাদের দাদাভাইও বাড়িতে থাকবে, কাজের একটু তালবাহানাটাও আমার পাল্টে যাবে। কারণ ও যেদিন বাড়িতে থাকে না, সেদিন আমি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব আমি কেমন যেন কিছুই বুঝে উঠতে পারি না। সেই জন্যই আমি আগের দিনের কাজগুলো কিন্তু চেষ্টা করি শনিবার দিন গুছিয়ে রাখার। আর এমনিতেও না আমি বেশিরভাগ দিনগুলোতে রাত্রেবেলা কিছু হলেও আমি কাজগুলো কিন্তু গুছিয়ে রাখি। তো এইভাবে যদি কাজগুলোকে রাত্রেবেলা গুছিয়ে নেওয়া যায়, পরের দিন সকালটা কিন্তু আমাদের অনেকখানি কাজের অপশান আমরা পাওয়া যায়। রাত্রেবেলা আদিত্যকে দেবো রুটি করে, রুটি নয় ঘি দিয়ে পরোটা করে দেবো। তো এই যে দেখুন, আমি কিন্তু খুব ভালো যে রুটি বেলতে পারি তা কিন্তু নয়। তো আমি যেহেতু সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নিয়েছিলাম, এখন তো আর আমি কিছু খাবো না, শুধু ছেলের জন্য 2টো রুটি করব। আর আপনাদের দাদাভাইয়ের জন্য ডিমের তরকারিও রয়েছে, ভাতও রয়েছে, সেটাই আপনাদের দাদাভাই রাত্রেবেলা খেয়ে নেবে। আমি ঘিয়ের পরোটাগুলো কি করি জানেন তো, আগে একটু এরকম হালকা করে ছেঁকে নিই। যে কোনো পরোটার সময় আমি এই কাজটি করি, আগে একটু ভালো করে হালকা তাতে ছেঁকে নেওয়ার পরে ওটাকে তারপরে ঘিতে আমি ভাজবো। আসলে কি হয় জানেন, ডাইরেক্ট ঘিতে দিয়ে দিলে দেখবেন পুড়েও যাবে আর কালারটাও চেঞ্জ হবে। আর এইভাবে যদি হালকা করে একটু ভেজে নেওয়া যায়, তাহলে রুটিগুলো কিন্তু অনেক সুন্দর এবং নরম হয় জানেন তো। ডাইরেক্ট ঘি দেওয়াতে আগে এরকম করে হালকা ছেঁকে নিলে রুটিটা অনেক সুন্দর নরম হয়। আর রুটিগুলো এত সুন্দর হয়েছিল, আমার ছেলে তো ঘি দিয়ে রুটি খাওয়া ভীষণই ভালোবাসে, আর ওকে আমি দিও। যেহেতু আমি নিজে দুধের সরটাকে তুলেই ঘিটা বানাই ঘরে। আমি হয়তো কালকে রবিবার, কালকেও করব, কালকে হাতে অনেকটাই আমার সময় থাকবে। তো যাই হোক, আমার কিন্তু রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। আর এদিকে রুটিগুলোকে একটু হটপটে রেখে দিয়ে বাসনগুলোকে ধুয়ে নেব। যে কটা বাসন হয়েছে সেই কটা বাসনই আমি এখন ধুয়ে নেব। কেমন মনে হচ্ছে না যে বেসিনে আগুন লেগে গেছে, কিন্তু না, বেসিনে আগুন লাগেনি। ওই যে গরম তাওয়াটা এনে ফেলেছি না, সেই গরম তাওয়াতে জল লেগে এরকম মনে হচ্ছে বেসিনে আগুন লেগে গেছে। যাই হোক, চলুন, বাসন কোসন তো খুব একটা বেশি হয়নি রাত্রেবেলা, তবে যে কটা হয়েছে সেই কটাই এখন আমি ভালোভাবে মেজে নেব। আর এই বাসনগুলো কিন্তু আমি রেখে দিলাম না একটা কারণেই, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠেই একদম মানে বাটিগুটি সব কিছু লাগবে, সেই জন্যই এখন আর আমি রেখে দিলাম না, ভালোভাবে বাসনগুলোকেও ধুয়ে নেব। চলুন, তাওয়াটাকেও এখন ভালো করে ধুয়ে নেবো। আর আমার বেসিনে দেখেছেন জল আটকে গেছে, কেন বলুন তো? কারণ দুপুরবেলা যে আমরা চচ্চড়িটা খেয়েছিলাম, সেই চচ্চড়ির ডাঁটাগুলো না এর ভিতরে থেকে গেছে, সেই জন্যই বেসিনের জলটা এরকম আটকে গেছে। তো ওগুলোকে আমি একটু হাত দিয়ে সরিয়ে নেব, সরিয়ে নিলেই জলটা ভালো করে চলে যাবে। চলুন, এই যে হাতা আর চামচ যে দুটো ছিল সেগুলোকেও ধুয়ে নিয়ে এখন আদিত্যকে দিয়ে দেবো খেতে। ডিমের তরকারি করেছিলাম ওর জন্য আর ওর বাবার জন্য রাত্রেবেলা, দুপুরবেলার জন্য। দুপুরবেলা তো চলে গেছে, এখন রাত্রেবেলা তো ডিমের তরকারি দিয়েই ওকে এখন ভালো করে খাইয়ে দেবো। আর ও ডিমের তরকারির থেকে শুধু ঘি দিয়ে ভাজা রুটিটাই আরও বরং ভালো খায়। আমি প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এই কাজটি কিন্তু দায়িত্ব সহকারে প্রত্যেক দিন করি, সেটা হচ্ছে সংকল্প লেখা। কোনো কিছু করি চাই না করি, প্রত্যেক দিন শুতে যাবার আগে আর ঘুম থেকে ওঠার পরে এই দুটো সময় কিন্তু এই কাজটি প্রত্যেক দিন দায়িত্ব সহকারে এই কাজটি আমি করি। 9টি সংকল্প, এই 9টি সংকল্প কিন্তু আমি লিখে আমার জীবনের অনেকখানি পরিবর্তন ঘটিয়েছি। আর সত্যি কথা বলতে, আপনারাও যদি বিশ্বাস করেন তবে কিন্তু আপনারা জানতে চাইলে আমি অবশ্যই আপনাদের জানাবো। আর একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করতে গেলে যেসব মহিলারা থাকে তাদের সত্যি অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। আমার জীবনেও প্রচুর জীবনে ঘটনা আছে যেগুলো আমাকে
মানে স্যাক্রিফাইস করতে হয়েছে, তার থেকেই আমি শিক্ষণীয় যে বিষয়গুলো এইগুলোর থেকে কিন্তু অনেক কিছু শিখেছি। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে কেউ ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের আমার একান্তভাবে প্রয়োজন। ভালো থাকবেন।